সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকঠাক মতো তোমরা দেখতে পাচ্ছ কিনা। ওকে, সব কিছু ক্লিয়ার আছে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ক্লাস শুরু করছি, আমাদের পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্বের প্রথম ক্লাস। তো তোমাদের সাথে শেষ পর্যন্ত সামনাসামনি দেখা হয়ে গেল। তো এখন থেকে আমরা রেগুলার ক্লাসে দেখা হবে আমাদের, এবং আমরা একটা বিশাল কোর্স শুরু করতে যাচ্ছি, দীর্ঘ একটা কোর্স শুরু করতে যাচ্ছি ইন্টারমিডিয়েট ফিজিক্স ফার্স্ট পার্টের। তোমরা যারা 9-10-এ ফিজিক্স পড়াশোনা করে আসছো তাদের তাদের একটা ফিজিক্সের একটা বেসিক আইডিয়া তোমাদের আছে, ফিজিক্সের বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে একটা বেসিক আইডিয়া আছে। তো তার প্রেক্ষিতে তোমরা অনেকেই হয়তো বুঝতে পারবা যে ইন্টারমিডিয়েটে আমরা এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলায়ে এই দুইটা বছর আসলে বলা ঠিক না, কারণ 2টা বছর আসলে আমরা ইন্টারমিডিয়েটে সময় পাই না। ফার্স্ট ইয়ারটা মোটামুটি বছরের কাছে গেলেও সেকেন্ড ইয়ারটা কিন্তু পুরাপুরি বছর পাওয়া যায় না। তো এরকম একটা কম সময়ের মধ্যে আমরা কিন্তু 9-10-এর তুলনায় এখানে বিশাল বড় একটা সিলেবাস কমপ্লিট করি। তো এই কারণে তোমাদের বেশ ধৈর্য দরকার এবং পড়ার অনেক বেশি আগ্রহ দরকার এবং জানার অনেক বেশি আগ্রহ দরকার। তুমি হালকার উপর পড়াশোনা করে, বিশেষ করে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলা খুব হালকার উপর পড়াশোনা করে তুমি হয়তো বোর্ড পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করে আনতে পারবা, বাট অ্যাডমিশনে গিয়ে কিন্তু প্রত্যেকটা দরজা থেকে ধাক্কা খাওয়া শুরু হবে। এই কারণে বিশেষ করে যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটি তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এবং যাদের টার্গেট মেডিকেল তাদের বায়োলজি সহ একটা ভালো কনসেপচুয়াল বেস কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই তৈরি করা দরকার। এবং তার জন্য প্রথম থেকে সময় দিয়ে ব্যাপারগুলোকে, কনসেপ্টগুলোকে বা টপিকগুলোকে বুঝে বুঝে পড়াটা খুব জরুরি, এবং সেই অনুযায়ী বেশি বেশি প্র্যাকটিস করাটাও জরুরি একটা প্রপার গাইডলাইনের মধ্য থেকে। তুমি শুধু পড়ে গেলেই হবে না, বা শুধু বুঝে গেলেই হবে না, শুধু আবার প্র্যাকটিস করে গেলেই হবে না। তাহলে আমাদের কি করতে হবে? সব কিছুর একটা মিশ্রণ লাগবে, সব কিছুর একটা সমন্বয় লাগবে। তোমার ভালো করে কোনো একটা কনসেপ্ট ডিপলি বেসিক থেকে বুঝতে হবে, এবং তারপরে তুমি যখন জিনিসটা ভালো করে বুঝে যাবা তখন সেই রিলেটেড বিভিন্ন পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে এবং বিভিন্ন বইয়ের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো বুঝতেই পারতেছো যে আমাদের সামনে একটা চ্যালেঞ্জ। তোমার এই এসএসসি সিলেবাসের উপর কিন্তু তুমি কোথায় যাবা, তুমি ডাক্তারি পড়বা, নাকি তুমি ভার্সিটিতে পড়বা, নাকি তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা, নাকি অন্য কোনো লাইনে যাবা, এটা কিন্তু তোমার এসএসসি সিলেবাসটা মানে নির্ধারণ করে না। তোমার এই জিনিসটা পুরাপুরি নির্ধারিত হয় কিন্তু এইচএসসি সিলেবাসের উপরে। তো এই কারণে এই সিলেবাসটাকে বোর্ড পরীক্ষার জন্য তোমরা অবশ্যই যতটা গুরুত্ব দিবা তার চেয়ে আরেকটু বেশি গুরুত্ব দিবা অ্যাডমিশন টেস্টের জন্য। কারণ বোর্ড পরীক্ষাতে A+ ধরো অনেকে পাবে, বোর্ড পরীক্ষাতে ধরো গোল্ডেন A+ অনেকেই পাবে। তো এতে মনে করো কারো কিছু যায় আসে না। তোমার কলেজের সমস্ত স্টুডেন্টই যদি গোল্ডেন A+ পায় তাও কোনো সমস্যা নাই, আবার সমস্ত স্টুডেন্ট যদি শুধু A+ পায় তাও কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু তোমার কলেজ থেকে কয়জন কোন জায়গায় চান্স পাবে এইটাই কিন্তু ওই স্টুডেন্টদের মনে করো যে ক্যারিয়ার নির্ধারণ করে দিবে। তুমি তারপরে গিয়ে তুমি কোনো একটা ইউনিভার্সিটি বা কোনো একটা মেডিকেল ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তুমি চান্স পাওয়ার পরে গিয়েই কিন্তু তোমার লাইফের একটা লক্ষ্য মনে করো যে ফিক্সড হবে। তো আশা করি তোমরা ব্যাপারগুলা খুব সিরিয়াসলি বুঝতে পারবা এবং বুঝতে পারছো, আর এই জিনিসগুলা বুঝে খুব দ্রুত পড়াশোনার মধ্যে ঢুকে যাইতে হবে। তোমরা কলেজ সিলেকশন দিছো, মাঝে এনডিসির পরীক্ষাটাও হয়ে গেল, এখন আস্তে আস্তে দেখবা কলেজেও ভর্তি হয়ে যাবা। তো কলেজে ভর্তি হয়ে যাওয়ার পরে যেটা হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টের কলেজে ভর্তি হয়ে যাওয়ার পরে ধরো যে একটা মানে কলেজে আসছি, কলেজে উঠছি, মানে এরকম একটা অন্যরকম ভাব শরীরের মধ্যে চলে আসে। এই ভাবের কারণে মনে করো যে বই খাতা থেকে অনেক দূরে অনেক স্টুডেন্ট চলে যায়। বিভিন্ন মনে করো যে ফ্রেন্ড সার্কেল হয়, যে ফ্রেন্ড সার্কেলগুলো আসলে লং রান হয় না, লং রান টিকে না। তো এরকম কিছু ছোট ছোট দেখবা নতুন ফ্রেন্ড সার্কেল তৈরি হবে। তো এই ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে তুমি কিন্তু সময়টাকে বরবাদ করবা না।
ঠিক আছে, তোমার অনেক রঙিন রঙিন স্বপ্ন কলেজে উঠলে তোমরা দেখবা, বা রঙিন রঙিন স্বপ্ন দেখবা চোখের সামনে ঘুরে বেড়াবে। ওইগুলা থেকে দূরে থাকতে হবে, নিজেরে বাঁচায় রাখতে হবে এবং পড়াশোনার মধ্যে থাকতে হবে। তোমার টার্গেট থাকবে যে আমি একটা জায়গায় চান্স পাইতে চাই, এটা আমার লক্ষ্য। ওকে, তাহলে চলো আমরা পড়া শুরু করি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? সাউন্ড আশা করি ক্লিয়ার আছে। নেটে হয়তো মাঝে মাঝে একটু প্রবলেম দিতে পারে। তো অনলাইন ক্লাসের আমি তোমাকে সুবিধার পাশাপাশি একটু অসুবিধা বলি। অনলাইন ক্লাস লাইভ করতে গেলে মাঝে মাঝে দেখবা নেট ডিস্টার্ব দিবে, মাঝে মাঝে দেখবা মোবাইল কাঁপাকাঁপি শুরু করবে। ঠিক আছে, মাঝে মাঝে দেখবা আমি গায়েব হয়ে গেছি, হঠাৎ করে দেখবা যে আমি নাই, আমি গায়েব হয়ে গেছি, ভিডিও দেখতে পাচ্ছ না। কখনো কখনো হয়তো সাউন্ড শুনতে পারবা না, কখনো কখনো তোমার নেটে ডিস্টার্ব দিবে, কখনো কখনো আমার নেটে ডিস্টার্ব দিবে। এই সব কিছুই বা সব কিছু প্রতিকূলতার মধ্য থেকেই আমাদের কিন্তু ক্লাসটা করে আগায় যেতে হবে। তো এর জন্য সবসময় কি করতে হবে, যে মাথায় রাখতে হবে যে লাইভ ক্লাস করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা ঘটতে পারে। তো এই সমস্যার মধ্য থেকে সমাধান খুঁজে নিয়ে তোমার আগে যেতে হবে। ওকে, তো চলো আমরা শুরু করি। শোনো, আমরা পদার্থবিজ্ঞান পাঠ্যপ্রস্তুতি পর্বে আমরা কিছু বেসিক জিনিস শিখব। ফিজিক্স পড়তে গেলে ভালো করে শোনো, ফিজিক্স পড়তে গেলে তাই তুমি প্রথম অধ্যায় বলো এবং একেবারে লাস্টের অধ্যায় বলো, ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ে তোমার ম্যাথের একটা বেসিক কনসেপ্ট লাগবে। সেই কনসেপ্ট বা সেই টুলটার নাম হচ্ছে অন্তরীকরণ এবং যোগজীকরণ। ইংরেজিতে বললে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন অর্থাৎ অন্তরীকরণ এবং যোগজীকরণ, এই দুটাকে একত্রে বলা হয় ক্যালকুলাস। ম্যাথের তুমি অনেকগুলো পার্টের সাথে পরিচিত বা শাখার সাথে পরিচিত। যেমন তুমি ছোটবেলায় পাটিগণিত করে আসছো, আর একটু বড় হয়ে বীজগণিত করছো, তারপরে তুমি মনে করো যে ত্রিকোণমিতি করছো, জ্যামিতি করছো, জিওমেট্রি করছো। এরকম বিভিন্ন শাখা, জিওমেট্রি, ত্রিকোণমিট্রি, তারপরে অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত, এরকম বিভিন্ন ধরনের ম্যাথের শাখা আছে। তার মধ্যে একটা অনেক 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 ইম্পর্টেন্ট একটা শাখা ফিজিক্স, যার উপর পুরোটাই ডিপেন্ডেন্ট, ফিজিক্স যেটা ছাড়া চলতেই পারে না, ফিজিক্সের হিসাব নিকাশ যারে ছাড়া সম্ভবই না, সেরকম একটা শাখা হচ্ছে ক্যালকুলাস। ফিজিক্সের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ক্যালকুলাস আমাদের কাজে লাগবে। এই কারণে আমি তোমাদের প্রথমে কয়েকটা ক্লাসে ক্যালকুলাসের বেসিকটা পড়াই নিব। বিশেষ করে ক্যালকুলাস আমি তোমাকে, ধরো ক্যালকুলাস পড়ার পরে ম্যাথের বইয়ে তুমি ম্যাথের ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টে যে ক্যালকুলাস, অন্তরীকরণ, যোগজীকরণ যা পড়বা, তার প্রত্যেকটা অধ্যায় আমি যা শেখাবো তাই শিখে যে তুমি পারবা 100% তা না। আমার টার্গেট তোমাকে ম্যাথ পড়ানো না, আমার টার্গেট এই সাউন্ড কি শোনা যাচ্ছে না? ভিডিও আটকে যাচ্ছে, এফবি লাইভে সুইচ করো। আচ্ছা, যাদের এখানে প্রবলেম হচ্ছে ওয়েব অ্যাপে, তারা ফেসবুকে চলে আসো। আসো আসো আসো, দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আর এখানেও সাউন্ড ক্লিয়ার আছে, ঠিক আছে। দেখবা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। প্রথম প্রথম সমস্যা হবে, প্রথম প্রথম দেখবা সাউন্ড পাবা না, কিন্তু কিছুদিন পর দেখবা খুব সাউন্ড ভালো করে শোনা যাচ্ছে। প্রথম প্রথম ভিডিও মাঝে মাঝে দেখা যাবে না, তারপরে দেখবা আস্তে আস্তে ভিডিও দেখা যাচ্ছে। তো কোনো সমস্যা নেই, আস্তে আস্তে দেখবা সব সমস্যা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে সব সমস্যা সমাধান হয়ে যাবে। তুমি বুঝতে পারবা সমস্যাগুলো কেন হচ্ছে। সমস্যাগুলো হচ্ছে তোমার নেটের জন্য অথবা আমার নেটের জন্য হইতে পারে। তো এই কারণে দুইটা অপশন, একটা হচ্ছে ওয়েব অ্যাপে আর একটা হচ্ছে ফেসবুকে। তাহলে তোমার দুইটাই মনে করো যে ইনেবল থাকা লাগবে। ঠিক আছে, কখনো যদি মনে করো যে কারো যদি ফেসবুকে বেশি ডিস্ট্রাকশন হয়, ঠিক আছে, তুমি ওয়েব অ্যাপে ক্লাস করবা, কিন্তু ওয়েব অ্যাপে সমস্যা দিলে তখন আবার সুইচ করতে হবে কোথায়? ফেসবুকে। ফেসবুকে সমস্যা দিলে আবার সুইচ করতে হবে কোথায়? ওয়েব অ্যাপে। এই যে সমস্যার সমাধান আছে, সমস্যার সমাধান কি করতে হবে? নিজেকে খুঁজে নিতে হবে। ঠিক আছে, তো আমি যেটা বলতেছিলাম যে আমি তোমাকে ক্যালকুলাসের যা পড়াবো তা দিয়ে তুমি ম্যাথের ক্যালকুলাসের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবা এমনটা না, এটা আমার টার্গেটও না। ঠিক আছে, তুমি তাহলে রয়্যাল টিচার না, রয়্যাল টিচার দাবি করে, ঠিক আছে, এরকম অভিদত্ত, তুষার, তারপরে রাকিবুল, তাহলে এদের কোর্সে তো তোমার পড়তে হবে। তো তারা ম্যাথের দায়িত্ব নিবে, তারা ম্যাথের ক্যালকুলাস তোমার পড়াবে, আমি ওইটা পড়াবো না। ঠিক আছে, ওইটা আমি আমার দায়িত্ব না, আমার ম্যাথ করানো দায়িত্ব না। কারণ আমার তো ফিজিক্স পড়ানো লাগবে, ফিজিক্স পড়াইতে গেলে আমার তো ক্যালকুলাস লাগবে। প্রত্যেকটা, যেহেতু ফিজিক্সের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রত্যেকটা ডেরিভেশনে ক্যালকুলাস আমাদের লাগবে। এই কারণে আমি তোমাকে কি করব, ক্যালকুলাসের বেসিক জিনিসটা পড়াবো। তার মানে কি পড়াবো? আমি পড়াবো ক্যালকুলাস খায় নাকি মাথা নেয়, ক্যালকুলাস কি কাজে লাগে, এটা ম্যাথের কি কাজ করে, ফিজিক্সে কেন এইটাকে এত বেশি ব্যবহার করা হয়,
ফিজিক্সের কোন কোন জায়গায় এটাকে কাজে লাগে, কিভাবে কাজে লাগে, এই ব্যাপারটা আমি তোমাকে ফিল করাবো, এটাই আমি তোমাকে পড়াবো। ঠিক আছে, তারপরেও আমি মোটামুটি যা পড়াবো তা দিয়ে তুমি ক্যালকুলাসের ম্যাথের বইয়ের কিছু কিছু ম্যাথ পারবাই, কিছু কিছু অধ্যায়ও পারবা। ওকে, হ্যাঁ ফিজিক্সের রয়্যাল, কারণ ফিজিক্সে আসলে সব কিছু নিয়ে রিয়েল সমস্যাগুলো নিয়ে ফিজিক্স আলোচনা করে। ঠিক আছে, ম্যাথের তো সব কিছু মনে করো যে ওই খাতা কলমে হিসাব, ম্যাক্সিমাম জিনিসই ম্যাথের খাতা কলমে হিসাব। ফিজিক্সের হিসাব হচ্ছে বাস্তবে, কোথায় ফিজিক্স নাই। ঠিক আছে, তুমি যেখানেই তাকাবা, যেদিকেই তাকাবা সেদিকেই ফিজিক্স। তো এই কারণে ফিজিক্সই হচ্ছে আসলে রয়্যাল সাবজেক্ট। বায়োলজির মধ্যেও আছে ফিজিক্স। এই যে বায়োলজির মানুষজন যে বা ডাক্তাররা যে মনে করো টুলস বা যে যন্ত্রগুলা নিয়ে মানে ডাক্তারি করে আর কি, যে জিনিসগুলো নিয়ে ধরো যে টেস্ট করা হয়, এগুলো সব কাদের তৈরি? এগুলো সব ইঞ্জিনিয়ারদেরই তৈরি। আর ইঞ্জিনিয়ারদের সবচেয়ে ফেভারিট সাবজেক্ট হচ্ছে, বা সবচেয়ে মনে করো অ্যাপ্লাই করা যায় এরকম একটা সাবজেক্ট হচ্ছে ফিজিক্স। আমরা এই যে ইঞ্জিনিয়ারিং পড়ি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তোমার স্বপ্ন ধরো ইঞ্জিনিয়ারিং, বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে যেখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, তোমার স্বপ্ন যদি ইঞ্জিনিয়ারিং হয়, তো তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যা পড়বা ওগুলো সবই আসলে ফিজিক্সেরই অন্তর্ভুক্ত। ঠিক আছে, ফিজিক্সের একটা প্রকৌশল ভার্সন হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ওকে, তো চলো এবার আমরা শুরু করি। তাহলে আমাদের সিলেবাস, আমরা পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্বে কি কি পড়বো একটু সুন্দর করে প্রথমে লিখে নিয়ে আসো। পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্ব, আমার গলা একটু বসে গেছে বুঝছো। পাঠ প্রস্তুতি পর্ব আজকে প্রথম ক্লাস। তো আমরা এই পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্বের মধ্যে কি কি জিনিস আসলে পড়ব? আমরা পড়ব আমরা পড়ব ঢাল। ঢাল কি? ঢাল কি? 2 নম্বর হচ্ছে সরল রেখার ঢাল। সরল রেখার ঢাল। 3 নম্বর হচ্ছে বক্ররেখার ঢাল। বক্ররেখার ঢাল। 4 নম্বর হচ্ছে সরল রেখা বক্ররেখার ইকুয়েশন। সরল রেখার বা ধরো বক্ররেখার, বিভিন্ন ধরনের বক্ররেখার সমীকরণ লেখা। সমীকরণ আমরা একটু চিনব, যে কোনো একটা সমীকরণ দেখে আমি বুঝতে চাই এটা সরল রেখা, কোনো একটা সমীকরণ দেখে আমি বুঝতে চাই বক্ররেখা। এবং বক্ররেখার মধ্যে আবার কথা আছে, বক্ররেখা অনেক ধরনের হতে পারে। তো কোন বক্ররেখা, কেমন বক্ররেখা, সেটা আমি সমীকরণ দেখে চিনতে চাই। তো এই জিনিসগুলো আমরা একটু চিনব। তারপরে ধরো ঢালের ব্যবহার, ঢাল কি কাজে লাগে, ঢালের ব্যবহার নিয়ে একটু আলোচনা করব। তারপরে আমরা চলে যাব হচ্ছে ফাংশন। ফাংশন, বিভিন্ন ধরনের ফাংশন, ফাংশনের বেসিক, তারপরে বিভিন্ন ধরনের ফাংশন, এবং ফাংশন থেকে আমরা পড়ব লিমিট। লিমিট খুব ইম্পর্টেন্ট জিনিস, লিমিট। আর এই লিমিট থেকে আস্তে আস্তে আমাদের আসবে অন্তরীকরণ। লিমিট থেকে আসবে অন্তরীকরণ। অন্তরীকরণ নিয়ে আমরা এখানে বেশ ভালোই সময় দিব। অন্তরীকরণের বিভিন্ন ধরনের সূত্র টুত্র আমরা জানব, বিভিন্ন ধরনের অন্তরীকরণের নিয়ম আমরা জানব, বিভিন্ন ফাংশনের অন্তরীকরণ কিভাবে করে, অন্তরীকরণ দিয়ে কি করা হয়, অন্তরীকরণ কি কাজ করে, অন্তরীকরণের ব্যবহার কি, এগুলো সবই আমরা দেখব। তাহলে অন্তরীকরণ এবং এর অ্যাপ্লিকেশন বা ব্যবহার, এবং এর ব্যবহার শুধু বইয়ের পৃষ্ঠায় থাকবে বা খাতায় থাকবে এমনটা না, আমরা জিনিসটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারি প্রত্যেক জীবনে সেই জিনিসগুলোও দেখব। এরপরে আসবে যোগজীকরণ। যোগজীকরণ, যোগজীকরণ ও এর ব্যবহার, এবং এর ব্যবহার। তারপরে আমরা গতিবিদ্যা অংশে তো যাবই, যেহেতু আমার ভাগ্যে গতিবিদ্যা আছে, আমি তোমাদের গতিবিদ্যা পড়াবো সাইকেল ওয়ানে। তো গতিবিদ্যা সেটা পড়ানোর আগে আমি তোমাকে অন্তরীকরণের সাহায্যে গতির কিছু ব্যাপার দেখাবো। ধরো 10 নম্বর অন্তরীকরণ, অন্তরীকরণ ও গতিবিদ্যার কিছু ব্যাপার দেখাবো। তারপরে যোগজীকরণ ও কাজ, যোগজীকরণ ও পদার্থবিজ্ঞানের হিসাব,
পদার্থবিজ্ঞানে এর কিছু হিসাব, কেন আমাদের যোগজীকরণ লাগবে, পদার্থবিজ্ঞানে কোথায় কোথায় যোগজীকরণ লাগবে, যেমন কাজের হিসাব নিকাশ করতে লাগবে, তো সেইটা আমি দেখাবো। আর একটা প্রমাণ তোমাকে পড়াবো। এই প্রমাণটা আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের মনে করো বিভিন্ন অধ্যায়ে আছে, এবং বিভিন্ন ডেরিভেশন পড়াইতে গেলে বা বিভিন্ন টপিক পড়াইতে গেলে এই জিনিসটা লাগে। তো সেরকম একটা প্রমাণ পড়াবো। প্রমাণটা হচ্ছে থিটা খুব ক্ষুদ্র হলে প্রমাণ করো যে সাইন থিটা সমান সমান টেন থিটা সমান সমান থিটা। আর থিটা খুব ক্ষুদ্র হলে কস থিটা ইকুয়াল 1, কস থিটা টেন্স টু 1। এই যে এটা। তাহলে এই জিনিসগুলো আমরা আসলে এই পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতির মধ্যে পড়ব। ওকে, তো চলো আজকে যেহেতু প্রথম ক্লাস, তাহলে আজকে আমরা ঢাল কি, ঢাল থেকে শুরু করি, তারপরে যতদূর যাওয়া যায়। ওকে, তাহলে চলো ঢাল কি। ঢালকে বলা হয় স্লোপ ইংরেজিতে, ঢাল বা স্লোপ। এটা কি জিনিস অনেকে হয়তো জানো, বাট মনে করো অনেকে হয়তো জানো না। আমি ধরে নিচ্ছি তুমি কিছুই জানো না, আমি তোমাকে শেখাইতে চাই। তো ঢাল কি, ঢালের কি ব্যবহার, ঢাল দিয়ে আসলে কি করে, এই ব্যাপারগুলো আমরা একেবারে রুট লেভেল থেকে বুঝবো। কিছুই জানি না, কিছুই শিখি নাই, ঢাল কি একেবারে এখানে আমরা নিজেরাই আবিষ্কার করে ফেলবো ঢাল আসলে কি। তো দেখো, প্রথমে তোমাকে একটা ছক দিয়ে দিই বা একটা সমীকরণ আমি তোমাকে দিয়ে দিই। সমীকরণটা হচ্ছে ধরো y ইকুয়াল টু 2x, এটা একটা সমীকরণ। এখানে y নির্ভর করে x এর উপর। আমি যদি x এর মান বসাই তাহলে y এর বিভিন্ন মান পাবো। x এর যা মান আমি ধরবো y এর মান হবে তার দ্বিগুণ। তা আমরা চাই এই সমীকরণের উপর বেস করে একটা ছক তৈরি করতে, যেখানে আমি x এর কিছু মান নিব এবং তার ভিত্তিতে y এর মানগুলো নির্ণয় করব। তাহলে ধরো এরকম একটা ছক আমি এখানে নিলাম, x, এখানে নিলাম y। এবার আমরা এখানে x এর কিছু মান ধরবো। ধরো 0, x এর মান 0 ধরলে y হবে 0। x এর মান 1, y এর মান হবে 2। x এর মান 2, তাহলে y এর মান হবে 4। x এর মান 3, 3 দুগুণে 6। x এর মান 4, 4 দুগুণে 8, আর 5 নিলে ভাই 10। x এর মান যা নিব y এর মান তার হবে দ্বিগুণ। এবার আমরা এই ছকটাকে একটু গ্রাফে আঁকতে চাই। তাহলে ছকটাকে একটু গ্রাফে আঁকবো। এটা আমাদের y অক্ষ, y অ্যাক্সিস, আর এটা ধরো আমাদের x অ্যাক্সিস। তো আমি এই পয়েন্টগুলো গ্রাফে বসাবো। ধরো আমি এখানে গ্রাফ নিয়ে আসতে পারি, তো গ্রাফ আমরা আনতে চাই না, ওখানে ধরো পয়েন্টগুলো দিলে বসে যাবে, ওইটা আমরা করতে চাই না, আমরা হাতে এঁকে এঁকে বুঝতে চাই। তাহলে দেখো 0-তে 0, তাহলে একটা বিন্দু হচ্ছে এইটা, 0-তে 0। যখন x এর মান 1 একক, y এর মান তখন 2 একক। ধরো ভাইয়া x এর মান এইটা হচ্ছে 1 একক, তাহলে y এর মান ধরো 1, 2, ঠিক আছে। তো y এর মান তখন 2 একক, ধরো এটা হচ্ছে 2। তাহলে আমি কোন পয়েন্ট পাইলাম, এইরকম একটা পয়েন্ট পাইলাম। x এর মান 1, y এর মান 2, এরকম একটা পয়েন্ট পাইলাম। এবার x এর মান 2, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আর ধরো এটা 5। এবার আমি x এর মান 1, y এর মান 2, এই যে পয়েন্ট পাইলাম। x এর মান 2, y এর মান 4, এটা 2, 3, এটা 4, এটা 4। তাহলে তখন পয়েন্ট পাওয়া যাবে এইটা, এরকম একটা পয়েন্ট। যখন 3 তখন হচ্ছে 6, তাহলে 3 যখন তখন 6, এরকম একটা পয়েন্ট পাওয়া যাবে। যখন 4 তখন 8, এরকম একটা পয়েন্ট পাওয়া যাবে। যখন 5 তখন 10, এরকম একটা পয়েন্ট পাওয়া যাবে। তুমি দেখো পয়েন্টগুলো তুমি বসাও, দেখো এরকম পয়েন্ট পাবা। এই যে এটা 3, তাহলে এখানে পাওয়া যাবে 6, তারপরে 8, 4, এই যে 8, 4, তারপরে 10 এবং 5। দেখো এরকম তুমি বিন্দু পাইলা। এখন আমি এই বিন্দুগুলোকে যোগ করে দিলে কি পাবো, একটা সরল রেখা পাবো। যদি এই বিন্দুগুলোকে যোগ করে দেওয়া হয় একটা সরল রেখা পাওয়া যাবে, এরকম একটা সরল রেখা পাওয়া যাবে। দেখো এই যে সরল রেখা পাওয়া গেছে, ঠিক আছে। তুমি যদি মনে করো একটু চালাক হও, তাহলে কি করবা জানো, আগে থেকে সরল রেখা এঁকে নিবা। তুমি যদি একটু চালাক হও তাহলে আগে থেকে একটা সরল রেখা এঁকে নিবা। এঁকে নেওয়ার পরে বিন্দুগুলো বসাবা।
একে নেওয়ার পরে ধরো বিন্দুগুলো বসাবা। তাহলে এই বিন্দুটাকে একটু মুছে দিই, এই দুইটাকে। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা, এই একটা, আর এই একটা, এই যে বিন্দুগুলার স্থানাঙ্ক, এটা 1 2, এটা 2 4, ভাই এটা 3 6, এবং এটা 4 8, এটা 5 10। এইবার শোনো, ঢাল জিনিসটা কি। আমরা এই সরল রেখাটার ঢাল বের করতে চাই। এই সরল রেখার ঢাল বের করা মানে হচ্ছে এই সরল রেখার উপর এক্স আর ওয়াই এর যে বিন্দুগুলো আছে, দেখো বিভিন্ন বিন্দু আছে, এই বিন্দুগুলোতে এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের কি হারে কতটুকু পরিবর্তন হবে, এটাই হচ্ছে ঢাল। এক্স অক্ষে একক পরিবর্তনে ওয়াই অক্ষে যতটুকু পরিবর্তন হবে, তার মানে ব্যাপারটা এরকম, ওয়াই এর পরিবর্তন এক্স এর রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে ওয়াই এর পরিবর্তন। তাহলে আমি তোমাকে একটু দেখাই দুটো বিন্দু নিয়ে। ধরো 2 4, এই যে 2 4 একটা বিন্দু, আর একটা ধরো 4 8, 4 8 এটা একটা বিন্দু। দেখো তুমি একটু খেয়াল করে, 2 থেকে 4, এক্স এর মান 2 থেকে 4, তাহলে এক্স এর মানের পরিবর্তন বা এক্স এর মান বৃদ্ধি পাইছে 2 একক, 2 একক। 4 থেকে 8, তাহলে ওয়াই এর মানের যে পরিবর্তনটা হয়েছে 4 থেকে 8, অর্থাৎ 4 একক। তাহলে দেখো ওয়াই অক্ষের 4 একক পরিবর্তন হয়েছে, যখন এক্স অক্ষের পরিবর্তন হয়েছে 2 একক। আমি চাচ্ছি এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের কতটুকু কতটুকু করে পরিবর্তন হয়, এটাই হচ্ছে ঢাল। তো ঐকিক নিয়মে হিসাব করো তো, এক্স অক্ষের 2 একক পরিবর্তনে ওয়াই অক্ষের পরিবর্তন হয় 4 একক। এক্স অক্ষের 2 একক পরিবর্তনে ওয়াই অক্ষে পরিবর্তন কয় একক, 4 একক। ওকে, তাহলে অতএব এক্স অক্ষের 1 একক পরিবর্তনে ওয়াই অক্ষের পরিবর্তন, ঐকিক নিয়ম 4/2 একক। তাহলে কত একক, 2 একক। এইটাই হচ্ছে ঢাল, এটাই হচ্ছে এই রেখার স্লোপ বা ঢাল। ঠিক আছে, ঢাল মানে হচ্ছে বৃদ্ধি হার, ঢাল মানে পরিবর্তনের হার, তাই না? দেখো আমরা নিজেরাই বলতে পারি। তাহলে ঢাল মানে কি, পরিবর্তনের হার, এক্স অক্ষে একক পরিবর্তনে ওয়াই অক্ষের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে ঢাল। এখন তুমি একটা কথা বলতে পারো, ভাই আমরা তো এই সংজ্ঞা শিখি নাই, আমরা তো ছোটবেলায় সংজ্ঞা শিখছি কি, যে কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা কোনো রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের ট্যানজেন্টকে ঢাল বলে। কি কঠিন সংজ্ঞা, তাই না? কি কঠিন সংজ্ঞা, তার চেয়ে তো এই সংজ্ঞাটা ভালো। এক্স অক্ষে একক পরিবর্তনে ওয়াই অক্ষে যতটুকু পরিবর্তন হয় সেটাই ঢাল। এটা মিথ্যা না কিন্তু, এটা সত্যি, এটাই ঢাল। তাহলে আমরা একটু এই সংজ্ঞাটা একটু লিখি। এক্স অক্ষে একক পরিবর্তনে ওয়াই অক্ষে যতটুকু পরিবর্তন হয় তাকে ঢাল বলে, তাকে স্লোপ বলে। ঠিক আছে, কথা সত্যি। কারণ তুমি বলতে পারো, ভাই আমরা 9 10 তাহলে যেটা শিখলাম সেটা কি তাহলে মিথ্যা? না, ওটাও সত্যি। এবং ওই কথার মিনিং আর এই কথাটার মিনিং একই আসলে। তুমি 9 10 কি পড়ছো? 9 10 তুমি পড়ছো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের ট্যানজেন্টকে। তাহলে কোনো রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, তার ট্যানজেন্টকে ঢাল বলে, এইটা হচ্ছে সংজ্ঞা। এটা আমরা শিখছি। এখন এটা কি তাহলে মিথ্যা? না, এটা মিথ্যা না, এটাও সত্যি, এবং চরম সত্যি। এই যে সরল রেখাটা, এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেটা আমরা বের করতে চাই, তার ট্যানজেন্ট, তার ট্যান থিটা, এটাও ঢাল এবং এটাও আসলে এই একই জিনিস।
আচ্ছা কিভাবে, তুমি আমাকে যে কোনো দুইটা বিন্দু দাও, যে কোনো দুইটা বিন্দু, ধরো 1 2 আর 3 6 দিলা, তাহলে 1 2 আর 3 6 দেখো এই এখান থেকে আমি এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা টানলাম, এখান থেকে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানলাম বা এক্স অক্ষের উপর লম্ব টানলাম। তাহলে দেখো তো এটা এই রেখাটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা, এই যে থেটাটা তৈরি করছে না, অনেকে বলতে ভাই কোণ তো এটা না, কোণ তো এইটা, একই তো কোণ। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ এটা মানেও যা, এইটাও তো একই জিনিস, তাই কি না? তাহলে এখন আমি বের করতে চাই এই কোণের ট্যানজেন্ট, বের করতে পারবো কিনা? হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। দেখো কিভাবে, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 3, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1, তাহলে তুমি বলো এই এতটুকু কত? 3 বিয়োগ 1, এইটুকু হচ্ছে 3 বিয়োগ 1 মানে 2, ঠিক আছে, এটা হচ্ছে 2। গুড। এবার তুমি বলো দেখো এইখান থেকে এইটুকু, এই পুরোটুকু, এইখান থেকে এই পুরোটুকু, এটা কোন অক্ষে? ওয়াই অক্ষে, এই যে পুরোটুকু ওয়াই অক্ষে, এই যে এই বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক কত ছিল? 6, এই দেখো 6, তাহলে এখান থেকে এইটুকু পুরোটুকু 6, ঠিক আছে। এইবার তুমি বলো, দেখো বোর্ডে দেখো, বলো এখান থেকে এইটুকু কত? এইটুকু, এইটুকু এই যে ওয়াই অক্ষে এইটুকু হচ্ছে এই, তাহলে কত? এটা 2, ঠিক আছে, এটা 2, তাহলে এইটুকু 2 আর এই পুরোটুকু 6, এই যে পুরোটুকু 6, তাহলে আমাদের দরকার এইটুকু কত? তাহলে এইটুকু হচ্ছে 6 বিয়োগ 2, তার মানে 4, দেখো তো 4 কিনা। তাহলে এই কোণের আমি যদি এখন বলি এই কোণের ট্যানজেন্ট, দেখো তো এই যে কোণটা, এই কোণের ট্যানজেন্ট বাই ট্যান থিটা, ট্যানজেন্ট মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এই কোণের এই যে কোণ, এই কোণের লম্ব এইটুকু 4, ভূমি এইটুকু 3 বিয়োগ 1 2, ভূমি এইটুকু, এইটুকু কত? 3 বিয়োগ 1, এই যে এইটুকু, তাহলে কত? 2, তাহলে 4 বাই 2 কত? 2, আগেও ঢাল ছিল কত? 2, তো ঘটনা তো একই। তাহলে কোন রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের ট্যানজেন্টকে ঢাল বলে, কথা সত্যি, তাই কি না? এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণটাকে ঢাল বলে না, সেই কোণের ট্যানজেন্টকে ঢাল বলে, হ্যাঁ ঘটনা সত্যি। আবার কোন সরল রেখায় এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের যতটুকু করে পরিবর্তন হয় সেটাকেই ঢাল বলে, ঘটনা সেটাও সত্যি। কি কথা বুঝছো? ঢালের আরো একটা হিসাব করার প্রসেস আছে, সেটা হচ্ছে তুমি 9 10-এ পড়ছো কোটিদ্বয়ের অন্তর বাই কি ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এটাও ঢাল। তো কথা হচ্ছে কি এখান থেকে নির্ণয় করে দেখাইতে পারবো? হ্যাঁ পারবো। যে কোনো দুটো পয়েন্ট নিয়ে, যেহেতু এই পৃষ্ঠাতে আর জায়গা নাই আমরা একটু সামনের পৃষ্ঠায় যাই। দেখো এরকম ছিল না রেখাটা, এর উপর বিন্দু ছিল, এইবার দেখো চালাকি করছি, 1 2, তারপরে 2 4, তারপরে 3 6, 4 8, এই যে অনেকগুলো বিন্দু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে ঢালের আরেকটা সংজ্ঞা আছে, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। কেমনে? অনেকে বলতে পারো ভাই আপনি তো 1 2 আর 3 6 নিয়ে ঢাল বের করছেন, আমি যদি একটা কাজ করি 2 4 আর 4 8 নিয়ে ঢাল বের করি, ভাই একই আসবে, একই। দেখো 2 4 আর 4 8 এটা নিয়ে ঢাল বের করতে চাই, তাহলে এখান থেকে এইটুকু কত হবে? এখান থেকে এইটুকু, পুরো এইটুকু হচ্ছে 8 8, আর এইটুকু হচ্ছে 4, তাহলে এইটুকু কত? 8, এইটুকু হচ্ছে 8 বিয়োগ 4, 8 বিয়োগ 4, তারপরে এইটুকু কত? এইটুকু দেখো এখান থেকে এই পর্যন্ত এইটুকুর স্থানাঙ্ক হচ্ছে 4, এই যে 4, আর এখান থেকে এই পর্যন্ত এই স্থানাঙ্কটুকু হচ্ছে এই যে এক্স স্থানাঙ্কটুকু, সেটা হচ্ছে 2, এটুকু 2, তাহলে এটুকু যদি 2 হয় তাহলে এবার বলো এখান থেকে এইটুকু কত? 4 বিয়োগ 2, তাহলে 4 বিয়োগ 2 এইটুকু। আমি এই কোণের ট্যানজেন্ট বের করতে চাই, এই কোণের ট্যান থিটা বের করতে চাই, তাহলে এই কোণের ট্যান থিটা দেখি তো ঢাল আগেরটা আসে কিনা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 8 বিয়োগ 4 ডিভাইডেড বাই 4 বিয়োগ 2, দেখো তো হয়েছে কিনা। তাহলে 8 বিয়োগ 4 4, 4 বিয়োগ 2 2, ঢাল কত? 2, দেখো ঢাল 2 আসছে। তুমি যে পয়েন্ট নিয়ে হিসাব করতে চাও, যে পয়েন্ট, ধরো 0 0 0 0 আর এই পয়েন্ট নিবা,
এই দুটো পয়েন্ট নিয়ে হিসাব করবা, ওকে ডান, কোনো আপত্তি নেই আমার। ধরো এই দুটো পয়েন্ট নিয়ে হিসাব করবা, এই কোণে ট্যান থিটা বের করবা, দেখো ভাই একই আসবে। দেখো আমি তোমার করে দেখাই, ট্যান থিটা তাহলে 2 বিয়োগ 0, মানে এইটুকু তো বোঝাই যাচ্ছে 2, তাহলে 2 বিয়োগ 0, আর তারপরে এইটুকু হচ্ছে 1, তার মানে 1 বিয়োগ 0, 1 বিয়োগ 0, দেখো ঢাল কত, ঢাল 2। তাহলে উপরে এটা কি করছি আমি, দেখো তো 8 বিয়োগ 4 কি করছি, এই যে 8 থেকে এই 4 বিয়োগ দিছি, 8 থেকে 4, তাহলে এটা কোটি দ্বয়ের অন্তর না, এটা কোটি দ্বয় না, কোটি দ্বয়। আর এই যে 4 থেকে 2, দেখো নিচে 4 বিয়োগ 2, তাহলে এটা কি ভুজ দ্বয় না, এটা ভুজ দ্বয়। তাহলে উপরে কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর, নিচে ভুজ দ্বয়ের অন্তর। তাহলে ঢালের আরো একটা সুন্দর সূত্র পাইলাম, যে ঢাল স্লোপ, ঢালকে এম দিয়ে প্রকাশ করে, ঠিক আছে, ঢালকে এম দিয়ে প্রকাশ করে, ঢাল স্লোপ এম, এটা হচ্ছে উপরে কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর, আর নিচে ভাইয়া ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর। ওকে ক্লিয়ার? তাহলে কোনো সরল রেখা, ধরো কোনো একটা সরল রেখা, সেই একটা সরল রেখা, এই সরল রেখার উপর ভাই দুটো পয়েন্ট আমাকে বলে দিছে, জাস্ট দুটো পয়েন্ট, দুটো পয়েন্ট, জাস্ট দুটো পয়েন্ট বলে দিছে। দুটো পয়েন্ট বলে দিলেই ঢাল বের করার জন্য তোমার জন্য এনাফ, দুটো পয়েন্ট বলে দিছে, এইটুকুই তোমার জন্য এনাফ, তুমি এখান থেকে ঢাল বের করতে পারবা। কেমনে? এটা x1, এটা y1, আর এটা ধরো x2 y2, এই যে দুইটা বিন্দু বলে দিছে। এখন আমরা এই সরল রেখার ঢাল বের করতে চাই। ওকে, তাহলে ঢাল m, উপরে কোটি দ্বয়ের অন্তর y2 মাইনাস y1, আর নিচে ভুজ দ্বয়ের অন্তর x2 মাইনাস x1। দেখো লেখার সময় একটু সতর্কতার সাথে লিখতে হবে। তুমি কি করলা, উপরে y2 মাইনাস y1 লিখলা, নিচে লিখলা x1 মাইনাস x2, তাহলে কিন্তু হবে না। উপরে যদি তুমি y1 মাইনাস y2 লিখো, নিচে x2 মাইনাস x1 লিখো। উপরে যদি y1 মাইনাস y2 লিখো, y1 মাইনাস y2, তাহলে নিচে x1 মাইনাস x2 লিখো। ক্রমটা বা সিকোয়েন্সটা তো একই রাখবা, উপরে একরকম সিকোয়েন্স, নিচে একরকম সিকোয়েন্স দিলে কিন্তু স্লোপের এক্সাক্ট মান আসবে না, ঢাল কিন্তু এক্সাক্ট পাবা না। তাহলে এবার ঢাল বের করার জন্য তিনটা জিনিস শিখছো। এক, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তরকে ঢাল বলে, অন্তরের অনুপাতকে ঢাল বলে, কোটি দ্বয়ের অন্তর এবং ভুজ দ্বয়ের অন্তরের অনুপাতকে ঢাল বলে। এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের যতটুকু পরিবর্তন হয় তাকে ঢাল বলে। আর একটা হচ্ছে কোনো রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। ঠিক ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ঢাল জানলাম। এবার একটা প্রশ্ন করব আমি তোমারে, দেখি তুমি প্রশ্নটার উত্তর দিবা। আমি তোমাকে ঢাল বের করা দেখাইছি, এই যে এতক্ষণ ঢাল টাল দেখালাম, আমি উদাহরণ হিসাবে সরল রেখার ঢাল দেখাইছি। সরল রেখার ঢালও হয়, বক্ররেখার ঢালও হয়। আমরা ছোট মানুষ, আপাতত সরল রেখাতেই থাকি, আস্তে আস্তে বক্ররেখাতে যাব। আমার প্রশ্নটা হচ্ছে, বক্ররেখার সকল বিন্দু থেকে ঢাল সমান, সরি সরল রেখার উপর সকল বিন্দুতে ঢাল কি সমান, ঢাল কি একই? উত্তর হচ্ছে হ্যাঁ একই। জি, উত্তর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ সরল রেখার সকল বিন্দুতে ঢাল সেম, সকল বিন্দুতে ঢাল একই। দেখো এটা একটা সরল রেখা, এক্স অক্ষ ওয়াই অক্ষ। ধরো এটা একটা সরল রেখা, ধরো মূল বিন্দুগামী সরল রেখা, এই সরল রেখাটার প্রত্যেকটা পয়েন্টে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে ঢাল কি? কারণ প্রত্যেকটা পয়েন্টে এই সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একই কোণ তৈরি করে, একই কোণ সরল রেখা। দেখো এই যে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা, আর এটা একটা সরল রেখা, এগুলা সব সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ এইটা, যেহেতু এগুলা সবই এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, এই যে গোলাপি কালি দিয়ে যেগুলো আঁকছি, আর এইটা তাদের ছেদক, তাহলে এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, সব কোণ কি কোণ? কি কোণ? এই কোণগুলাকে কি বলে? এই কোণগুলা সব কি কোণ? অনুরূপ কোণ, তাই না? বলো, এই কোণগুলা সব অনুরূপ কোণ না? অনুরূপ কোণ, অনুরূপ কোণ। আর অনুরূপ কোণ সেম কোণ বিধায়
আমি যদি বলি এই পয়েন্টে ঢাল কত, ভাই ঢাল ট্যান থিটা, এই পয়েন্টে ঢাল কত ট্যান থিটা, এই পয়েন্টে ঢাল কত ট্যান থিটা, প্রত্যেক পয়েন্টে ঢাল কত ট্যান থিটা। তাহলে থিটা যেহেতু সেম, তাহলে প্রত্যেকটা পয়েন্টে ঢাল এম ট্যান থিটা, তাহলে এটাও তো সবার জন্য সেমই হবে। ট্যান থিটা সবার জন্য সেমিত হবে, সকল বিন্দুতে সমানিত হবে, সকল বিন্দুতে সমানিত হবে। কথা কি বুঝছো? তাহলে সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সেম। এবং আমরা দেখো এই যে আগের যে সরল রেখা, এই যে সরল রেখাটা, এর জন্য যে দুটো পয়েন্ট নিয়ে তুমি যেখানে খুশি সেখানে ঢাল বের করো, যে দুটো পয়েন্ট নিয়ে এখানে ঢাল বের করতে পারো, এখানে বের করতে পারো, এখানে ঢাল বের করতে পারো, যে দুটো পয়েন্ট নিয়ে যেখানে খুশি তুমি ঢাল বের করো, ঢালের রেজাল্ট একই আসবে, ঢালের রেজাল্ট একই আসবে, এই যে আমি তোমাকে বের করে দেখাইছি। ওকে, তাহলে ঢাল সরল রেখার সকল বিন্দুতে সেম। খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, পরে কিন্তু ভুলে গেলে চলবে না। ঠিক আছে, আমি কিন্তু এই জিনিসটার পরে রিমাইন্ডার দিব, তখন কিন্তু তুমি ভুলে গেলে হবে না। এখন যতই সোজা মনে হোক, হ্যাঁ ভাই এগুলো তো সোজা, হ্যাঁ পারি আমি, ঠিক আছে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু পরে পারা লাগবে, পরে ভুলে যাওয়া যাবে না। এবার প্রশ্ন হচ্ছে ঢাল দ্বারা বুঝিটা কি? তাহলে প্রশ্ন লিখে লিখে উত্তর করি। আসো, ঢাল তো বুঝলাম, ঢাল তো বুঝলাম, ঢাল তো বুঝলাম, কিন্তু ঢাল দিয়ে করেটা কি? ঢাল দিয়ে করেটা কি? ভাই ম্যাথ করে, তো ম্যাথ করে, ম্যাথ করে লাভটা কি? প্র্যাকটিক্যালি এর কি ব্যবহার আছে ঢালের? দেখো ঢাল দিয়ে অনেক কিছু বোঝা যায়, ম্যাথমেটিক্যাল কোনো টুলস সেগুলোকে যদি ফিল করতে পারো ভেতর থেকে, তাহলে তখন জিনিসটা শেখার আসল মজাটা পাবা। তো দেখো ঢাল দিয়ে আসলে কি করে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, দুটো রেখা, একটা রেখা, একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, আর একটা রেখা ধরো 60 ডিগ্রি কোণ তৈরি করে। এই যে দুটো সরল রেখা, একটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি কোণ তৈরি করে। আমি যদি তোমাকে বলি এই দুটো রেখারই ঢাল বের করো, তো ডিরেক্ট কোণ দেওয়া আছে, তাহলে তো ঢাল বের করার দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। তাহলে এর জন্য স্লোপ ঢাল 1 m1, সেটা হবে tan 30 ডিগ্রি। এখন tan 30 ডিগ্রি কত? পয়েন্টে যদি হিসাব করি 0.57 সামথিং, 0.57। এর ঢালটা কত? m2। তাহলে এটা হচ্ছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি হচ্ছে √3, √3 মানে 1.73, √3 1.732, 1.732। এই এবার তুমি বলো ঢাল, এই দুইটারই ঢাল পজিটিভ, এবং একটার ঢাল 1.732 আর একটা ঢাল 0.57, এই দুটোর মধ্যে ঢাল কোনটার বেশি? এই উপরেরটার বেশি, ঢাল বেশি, এর ঢাল এটার তুলনায় বেশি, আর এর ঢাল এটার তুলনায় কম, ঢাল এইটার তুলনায় কম, বুঝছো? এমনি কম না, তুলনায়, কারণ বেশি বা কমে তো কারো না কারো রেসপেক্টে হয়। ঠিক আছে, মনে করো ওর চেয়ে আমার বয়স বেশি, কিন্তু আমার বয়স আবার কারোর চেয়ে তো কমও হয়, তাহলে এই কারণে কম বা বেশি এই ব্যাপারটা কারো না কারো রেসপেক্টে হয়, কারো না কারো সাপেক্ষে হয়। তাহলে এর ঢাল বেশি এর সাপেক্ষে, এর ঢাল কম এর সাপেক্ষে। তো এই দুইটার মধ্যে আমরা বুঝলামটা কি? বুঝলাম হচ্ছে যার ঢাল বেশি সে একটু ঊর্ধ্বগামী হবে, ঊর্ধ্বগামী। দেখো এই দুইটার মধ্যে যদি জিজ্ঞেস করি কে বেশি ঊর্ধ্বগামী, তাহলে এইটা বেশি ঊর্ধ্বগামী, বেশি বেশি ঊর্ধ্বগামী। আর এটা হ্যাঁ ঊর্ধ্বগামী, এটা ঊর্ধ্বগামী কথা সত্য, এটা ঊর্ধ্বগামী কথা সত্য, এটাও উপরের দিকে উঠতেছে, এইটাও উপরের দিকে উঠতেছে, কিন্তু এটা বেশি ঊর্ধ্বগামী, এর চেয়ে বেশি খাড়া। আর এইটা ঊর্ধ্বগামী কিন্তু এর চেয়ে কম ঊর্ধ্বগামী, তাহলে এটাও ঊর্ধ্বগামী কিন্তু কম ঊর্ধ্বগামী, কম ঊর্ধ্বগামী। তার মানে আমরা বুঝতে পারলাম, এখান থেকে একটা কমেন্ট আমরা লিখতে পারি, আমরা বুঝতে পারলাম যে এটা দ্বিতীয় রেখা, এটা প্রথম রেখা। তাহলে যেহেতু দ্বিতীয় রেখার ঢাল বেশি, দ্বিতীয় রেখার ঢাল বেশি, তাহলে দ্বিতীয় রেখাটা প্রথম রেখা থেকে অধিকতর খাড়া, অধিকতর ঊর্ধ্বগামী। কথা বুঝছো? তাহলে দ্বিতীয় রেখাটা, দ্বিতীয় রেখা প্রথম রেখা থেকে অধিকতর ঊর্ধ্বগামী, অধিকতর
ঊর্ধ্বগামী। ঠিক আছে, ঢালের বহুত ব্যবহার আছে, ঢালটাকে বহুতভাবে ব্যবহার করা যায়, ঢালটাকে বহুতভাবে ব্যবহার করা যায়। ধরো মনে করো যখন এই যে কোভিডের সময়, যখন কোভিড চলতেছিল, তখন মনে করো কেউ তোমাকে জিজ্ঞেস করলো যে কোভিডের মনে করো জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস, 2 মাসে সংক্রমণের ঢালটা আমার দেখাও, যে কি হারে সংক্রমণ হয়েছে, ঢালটা দেখাও। তো 2 মাসের সংক্রমণের ঢাল তোমাকে দেখাচ্ছে, যে 1 মাসে বলতেছে 1 মাসের সংক্রমণের ঢাল হচ্ছে, 1 মাসের সংক্রমণের ঢাল হচ্ছে +2, আর 1 মাসের সংক্রমণের ঢাল হচ্ছে +1, এইভাবে তোমাকে বললো। তাহলে তুমি কি বুঝবা? ধরো এটা আমি বললাম এটা হচ্ছে জানুয়ারি মাসের সংক্রমণের ঢাল, আর এটা ফেব্রুয়ারি মাসের সংক্রমণের ঢাল। ঠিক আছে, তাহলে তুমি কি বুঝবা কোন মাসে অবস্থা বেশি খারাপ? বলো, কোন মাসে অবস্থাটা বেশি খারাপ? বলো। জানুয়ারি মাসে অবস্থাটা বেশি খারাপ, কারণ জানুয়ারি মাসে সংক্রমণ বেশি সংক্রমণ হয়েছে, ঊর্ধ্বগামী। ফেব্রুয়ারি মাসে সংক্রমণ হয়েছে, সংক্রমণ বাড়ছে, কিন্তু জানুয়ারি মাসের তুলনায় অত বাড়ে নাই, জানুয়ারি মাসের তুলনায় অত বেশি সংক্রমণ হয় নাই। তাহলে ঢাল দিয়ে এই যে ব্যাপারটা বুঝে গেলাম। ধরো গ্রাফে তোমাকে দেখানো হইলো, তুমি মনে করো যে কোনো দেশের মেডিকেল, মনে করো যে মন্ত্রী আর কি, ধরো যে স্বাস্থ্যমন্ত্রী আর কি, তো তোমাকে দেখানো হইলো যে দেখেন এইটা হচ্ছে আমাদের কোভিডের জানুয়ারি মাসের অবস্থা, এইটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের অবস্থা। তুমি যদি মনে করো যে অশিক্ষিত থাকো, তুমি যদি এই জিনিসগুলো না বোঝো, তাহলে তো তুমি হবে না। তা তোমার তো দেখে বুঝতে হবে, কারণ তুমি মন্ত্রী, দেশের মন্ত্রী, বড় একটা পদে আছো, হ্যাঁ, বা ধরো যে স্বাস্থ্য অফিসার, তো তোমার তো এই জিনিসগুলো বুঝতে হবে যে ঢাল কোনটার বেশি কোনটার কম। তো ঢাল দেখে এই জিনিসগুলো চিনতে হবে। তোমার তো মনে করো সংক্রমণের যে ডেটাগুলা, প্রত্যেক দিন কী হারে সংক্রমণ হয়েছে, সেই সংক্রমণ বসাই দিবে কম্পিউটারে, কম্পিউটার একটা সিমুলেশনের গ্রাফ দিয়ে দিবে, ওই সিমুলেশন দেখেই তোমার বলতে হবে যে কোন মাসে অবস্থা খারাপ আসলে। তাহলে ঢালের ব্যবহার আছে। ধরো মনে করো সাপোজ তোমরা 2জন স্টুডেন্ট, ধরো একজন স্টুডেন্টের নাম হচ্ছে আবুল, আর একজন স্টুডেন্টের নাম হচ্ছে ধরো বাবুল। আবুল আর বাবুল 2জন স্টুডেন্ট। এখন আমি আবুল, সাপোজ আমার আবুল আর বাবুল নামে 2জন অফলাইন স্টুডেন্ট আছে। আমি আবুল এবং বাবুলকে ডাকলাম, কিরে তোমাদের পড়াশোনার কি অবস্থা জিজ্ঞেস করলাম। তখন আবুল বলতেছে যে ওর পড়ালেখার অবস্থা হচ্ছে +3.5, পড়ালেখার ঢালের অবস্থা আর কি, যে আবুলের পড়ালেখার ঢাল, আবুলের পড়ালেখার ডিটেলস লিখি, আবুলের পড়ালেখার ঢাল হচ্ছে +3.5, বাবুলের পড়ালেখার ঢাল ধরো +0.5, আর কাবুলের পড়ালেখার ঢাল এটা ধরো বলতেছে -2। এই ঠিক আছে, আবুল বাবুল কাবুল 3জনের পড়ালেখার ঢালের অবস্থা এই। এটা হচ্ছে আবুল বাবুল কাবুল 3জনের পড়ালেখার ঢালের অবস্থা। বলো কার অবস্থা কি বলো। আমি ঢাল দেখে বুঝে যাবো যে আচ্ছা, তাহলে আবুলের পড়ালেখার ঢাল হচ্ছে +3.5, বেশ ভালোই, ঊর্ধ্বগামী। আবুল দিনকে দিন ইমপ্রুভ করতেছে, দিনকে দিন তার পড়ালেখার অবস্থা ভালো হচ্ছে, তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, পরীক্ষার রেজাল্টও ভালো হচ্ছে, আবুলের পড়াশোনার খুব ভালো অবস্থা। এবার বাবুলের পড়াশোনার অবস্থাও ভালো, কিন্তু ওই যে আবুল হচ্ছে অনন্য স্টুডেন্ট। ঠিক আছে, আবুল হচ্ছে অনন্য, আর বাবুল হচ্ছে কি, A+কে কি বলে? গোল্ডেন A+ তো অনন্য। বলো, ওই যে নতুন কারিকুলাম হইলো না, এই পাগল, নতুন কারিকুলাম হইলো না, নতুন কারিকুলামে এটা হচ্ছে অনন্য। তারপরে মনে করো +0.5, এটা হচ্ছে অনুসন্ধানী, ধরো অনুসন্ধানী। ঠিক আছে, এটা হচ্ছে অনুসন্ধানী পড়াশোনা, যে বাবুলের পড়াশোনা এখন অনুসন্ধানী পর্যায়ে আছে, আর কাবুলের পড়াশোনা হচ্ছে প্রারম্ভিক। বুঝছো, কাবুলের পড়াশোনা কি প্রারম্ভিক, আসলে প্রারম্ভিক না, বুঝছো, প্রারম্ভিকও না, ওর পড়াশোনার অবস্থা খুবই খারাপ, ওর পড়াশোনার অবস্থা একেবারে ডাল, এটা -2, তার মানে দিনকে দিন অবনতি হচ্ছে, প্রারম্ভিকেও নাই, একেবারে মনে করো বিপরীত রম্ভিক হয়ে গেছে, বিপরীত দিকে চলে গেছে, ওর পড়াশোনার অবস্থা হচ্ছে ডাল। হ্যাঁ, ও পড়াশোনার মধ্যেই নাই, ও দিনকে দিন পিছায় যাচ্ছে পড়াশোনাতে,
ওর ঢাল হচ্ছে -2, তাহলে ওর উন্নতি হয় নাই, কি হয়েছে, অবনতি হয়েছে। ঢালের আর একটা বাংলা নাম আছে, ঢালের একটা বাংলা নাম হচ্ছে উন্নতি আর কি। তো উদ যোগ নতি, আসো বাংলা পড়াই, উদ যোগ নতি, উন্নতি, এরকম দয়ের উপরে দয়ের নিচে একটা হস আছে মনে হয়, উন্নতি, ঠিক আছে। বাংলা কোনো টিচারকে দেখাইও না, আবার আমার মারবে কিন্তু ভুল হইলে। তাহলে উন্নতি, নতি মানে ঢাল, এই যে নতি, এই নতি মানেই হচ্ছে ঢাল। তো ঊর্ধ্ব নতি উন্নতি, আর অবনতি, অব মানে নিম্নগামী, অবনতি সেটা হচ্ছে অবনতি। ওকে, অবযোগ নতি, এই অব মানে নিম্ন, নিম্নগামী, ঠিক আছে, আর উদ মানে ঊর্ধ্বগামী। তাহলে মাইনাস মানে অবনতি হচ্ছে। তাহলে এটা যদি হয়, এটা যদি হয় বাবুলের গ্রাফ, বাবুলের পড়াশোনার গ্রাফ, এই যে বাবুল, বাবুলের হচ্ছে স্লোপ হচ্ছে এম হচ্ছে +0.5, তাহলে এইটা হচ্ছে আবুলের, আবুলের বেশ ব্যাপক উন্নতি পড়াশোনায়, এটা হচ্ছে +3.5। আর কাবুল, ওর অবস্থা হচ্ছে নিচের দিকে, ওর অবস্থা নিম্নগামী, নিচের দিকে নামতেছে, অবনতি হচ্ছে, এইটা হচ্ছে কাবুল। তাহলে ঢাল দেখে কত কিছু বোঝা যায়, দেখছো, ঢাল দেখে কত কিছু বোঝা যায়। এবং এই যে বাংলা, বাংলার এই যে সন্ধি বিচ্ছেদ না কি বলে এটারে, সন্ধি বিচ্ছেদিত মনে হয় নাকি প্রকৃতি প্রত্যয়, যাই হোক, সন্ধি বিচ্ছেদ এ কোত্থেকে আসছে, ফিজিক্স থেকে। তোমরা বলো ফিজিক্স নাকি রয়্যাল সাবজেক্ট না, বলো এ কোত্থেকে আসছে এগুলা, বাংলার, বাংলার মানুষজন এগুলো কই পাইছে, ফিজিক্স থেকে পাইছে, নতি থেকেই উন্নতি আসছে, বুঝছো। তাহলে বুঝতে হবে যে ফিজিক্স আসলেই একটা রয়্যাল সাবজেক্ট। এবার আসো তোমাকে একটা সুন্দর উদাহরণ দেখাই, একটা খুবই সুন্দর উদাহরণ, তুমি ঢালের ব্যাপারটা আরো সুন্দর বুঝবা, অলরেডি বুঝে গেছো, এই উদাহরণটা লাগে না, কিন্তু তারপর দেখাই, তুমি মজা পাবা। এই উদাহরণটা আমি একটা চমক ভাইয়ের একটা ভিডিওতে দেখছিলাম, ঠিক আছে, যেহেতু তোমাদের ঢালের ব্যাপারটা পড়াচ্ছি তা আমি একটু দেখাই, শোনো। একটা ওই যে তোমরা একটা গল্প পড়ছো না, যে একজন একজন লোক, সে বৃদ্ধ লোক, সে মৃত্যুর সময় তার ছেলেদের ডাকে, ডেকে ওই যে একটা লাঠি দিয়ে সবাইকে একটা করে লাঠি দেয়, লাঠি দিয়ে বলে লাঠিগুলা ভেঙে ফেলো তো, সবাই চার দেয়, সব লাঠি ভেঙে যায়। তারপর সব লাঠিগুলাকে একত্রিত করে একসাথে বেঁধে সবার কাছে দেয়, তো সবার কাছে দিয়ে এবার বলে এবার ভাঙো, তো তখন ভাঙতে যায়, কেউ আর ভাঙতে পারে না। পড়ছো না এরকম একটা গল্প, পড়ছো তো? তো এই যে গল্পের শিক্ষা কি, আলাদা 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 ভাবে থাকো, তাহলে চার দিলে ভেঙে যাবা, কিন্তু একসাথে থাকো, 10-এর লাঠি 1-এর বোঝা, তাই তো, এরকম। তো এই গল্পটা তো তোমরা এটা জানো, আসলে গল্প সেটা ছিল না, গল্পটা এবার আমি তোমারে বলি, গল্পটা আসলে কি ছিল। গল্পটা হচ্ছে, লোকটা মারা যাওয়ার সময় তার ছেলেদেরকে ডাকছে। কয়জন ছেলে? ছেলে হচ্ছে 5 জন, একজন, এটা একজন, এটা 2 জন, এটা 3 জন, এই যে 4 জন হয়ে গেছে, 4 জন 5 জন, তো ছেলে হচ্ছে 5 জন, 5 জন ছেলেকে ডাকছে, ভালো কথা। এটা হচ্ছে ছেলেদের নাম লিখবো এখানে। এবার এটা হচ্ছে মৃত্যুর সময়, এটা মৃত্যুর 2 বছর পরে, এই এটা মৃত্যুর 4 বছর পরে, এটা 6 বছর পরে, এটা 8 বছর পরে। হ্যাঁ, তাহলে শোনো, এই যে এখানে বসবে ছেলেদের নাম, এই যে ছেলেরা, ছে, আর এখানে বসবে সময়, এই যে এখানে বসবে সময়। তো ছেলের নাম আবুল, ছেলের নাম বাবুল, কাবুল, ডাবুল আর ইবুল, এই যে 5 ছেলে, 5 ছেলেকে ডাকছে, ডেকে সয় সম্পত্তি ভাগ করে 5 ছেলেকে দিয়ে গেছে। তো সয় সম্পত্তি ছিল হচ্ছে, সয় সম্পত্তি যা ছিল তা থেকে 5 ছেলেকে ভাগ করে দিয়ে গেছে। তো 5 ছেলেকে মাথা পিছু ভাগ করে দিয়ে গেছে হচ্ছে, মাথা পিছু ভাগ করে দিয়ে গেছে হচ্ছে 40 টাকা। কত টাকা? 40 টাকা। তাহলে এটা হচ্ছে মৃত্যুর সময়, তার 0 বছর আর কি। এটা 2 বছর পরে, এটা 4 বছর পরে, এটা 6 বছর পরে, আর এটা 8 বছর পরে, 8 বছর পরে। তাহলে এবার আসো, যে আবুল মৃত্যুর সময় 0 বছরে ওর কাছে 40 টাকা, মানে মৃত্যুর সময় সবাইকে 40 টাকা করে দিয়ে গেছে। বাবুলের
40 টাকা। মৃত্যুর সময় কাবুলের কাছেও 40 টাকা, ডাবুলের কাছেও 40 টাকা, ইবুলের কাছেও 40 টাকা। এবার 2 বছর পরে, 2 বছর পরে আবুলের কাছে হচ্ছে 60,000 টাকা, সরি 60,000 মানে 60 টাকা, ঠিক আছে। 40কে 40,000ও ভাবতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 40,000 এটা হচ্ছে 60,000 বা 40 টাকা হচ্ছে 60 টাকা। 4 বছর পরে এই টাকাটা হয়েছে, 4 বছর পরে এই টাকাটাও লাভ টাভ করছে, ধরো খাটাইছে, ইনভেস্ট করে মনে করো 80 টাকা হয়েছে। তারপরে 6 বছর পরে 4 এটা 6 বছর পরে ওর কাছে টাকা হয়েছে 100 টাকা। আর 8 বছর পরে ওর কাছে টাকা হয়েছে 120 টাকা। ওকে, এইবার বাবুলের কাছে 2 বছর পরে টাকা আছে 20 টাকা। তার মানে কি, ও 20 টাকা খেয়ে ফেলছে, 20 টাকা ওর কাছে নাই আর। 4 বছর পরে 0 টাকা, 4 বছর পরে 0 ফকির হয়ে গেছে। 6 বছর পরে -20 টাকা, মানে কি, মানে 20 টাকা ধার করে বসে আছে। 8 বছর পরে টোটাল ওর ধারের পরিমাণ -40 টাকা, বুঝলা? এবার আসো কাবুলের টাকা 0,40 ছিল না, কাবুলের টাকা 2 বছর পরেও 40 টাকা, 4 বছর পরেও তার টাকা 40 টাকা, 6 বছর পরেও তার টাকা 40 টাকা, 8 বছর পরেও তার টাকা 40 টাকা। ও মনে করো বালিশের নিচে টাকাটারে রেখে দিছে, ব্যাংকেও রাখে নাই, কোনো ইনভেস্টও করে নাই, ওইখান থেকে টাকা নিয়ে মনে করো কটকটি কিনে খেয়েও ফেলে নাই, টাকা যা ছিল ওর কাছে টাকা তাই আছে। এবার হচ্ছে ডাবুলের কাছে, হ্যাঁ, ডাবুলের কাছে 2 বছর পরে আছে 30 টাকা। তারপরে 4 বছর পরে আছে 20 টাকা, 6 বছর পরে আছে 10 টাকা, 6 বছর পরে আছে 10 টাকা, 30 20 10, 30 20 10, আর 8 বছর পরে একেবারে ফতুর হয়ে গেছে 0 টাকা। ইবুল 2 বছর পরে টাকা হয়েছে 80 টাকা, মানে বিশাল ইনভেস্ট করছে, 2 বছর পরে দ্বিগুণ বানাই ফেলছে 80 টাকা, 40 80 টাকা বানাই ফেলছে, দ্বিগুণ করে ফেলছে। 4 বছর পরে 8 9 10 11 12 120 টাকা, 6 বছর পরে 120 12 13 14 15 16 160 টাকা, আর 8 বছর পরে 200 টাকা, 40 টাকা নিয়ে 200 টাকা বানাই ফেলছে, দেখছো? এইবার আমি যদি তোমাকে বলি, আচ্ছা এদের একটা গ্রাফ এঁকে দাও তো আমাকে, এদের যে টাকা পয়সায় ধরো ছক করে দিছো। আমি বললাম আচ্ছা 2 বছর পরে, ধরো 2 বছর পরে ওদের বাড়ি আমি গেছি, গিয়ে বলছে এই সবাই আসো আমার কাছে আসো, কার কাছে কত টাকা আছে বলো। সবাই বলছে, আমি টুকে নিয়ে চলে আসছি। 4 বছর পরে আমি আবার গেছি, সবাই বলছে টাকা টুকে নিয়ে আসছি। 6 বছর পরে গেছি, টাকা বলছে টুকে নিয়ে আসছি। 8 বছর পরে গেছি, টাকা বলছে টুকে নিয়ে আসছি। তোমাকে যদি এই ছকটা দেখায় বলি, অ্যানালাইসিস করে বলো তো কার ভালো উন্নতি হয়েছে, কে ভালো অবস্থানে আছে আর কে ফকির অবস্থানে আছে, কে ধার করে বসে আছে, এটা যদি আমি তোমাকে এখান থেকে যাচাই বাছাই করতে বলি যে কার উন্নতি কার অবনতি, তুমি কিন্তু সুন্দর করে এই ছকটা কিছুক্ষণ ধরে পড়ে অ্যানালাইসিস করলে বলতে পারবা, তাই না? অ্যানালাইসিস করলে বলতে পারবা, কিন্তু ছক দেখে না বলতে আমার অনেক সময় লাগবে। কিন্তু ছকের ব্যাপারটা আমি যখন গ্রাফে দেখতে পারবো তখন আমার ব্রেন আরো দ্রুত কাজ করবে। আমি ছক দেখে গ্রাফ দেখে অতি দ্রুত বলে দিতে পারবো। তো এই কারণে চিত্রের, গ্রাফের বা ঢালের মাহাত্ম্যই হচ্ছে এখানে। আমি এই ব্যাপারটাকেই তোমাকে গ্রাফে রিপ্রেজেন্ট করে দেখাই দিচ্ছি, দেখো কত দ্রুত তুমি অ্যান্সার দিয়ে দিতে পারবা যে কার ভালো অবস্থান কার খারাপ অবস্থান, তুমি খুব দ্রুতই গ্রাফ থেকে অ্যান্সার দিয়ে দিতে পারবা। তাহলে দেখো এবার তাহলে এটা ধরো 20 20, এটা 20, এটা 40, এটা 60 80 100 120 140 160, ঠিক আছে? আর নিতে হবে না, থাক এইটুকুই এনাফ। আর এখানে সময় ধরো 2 বছর, এটা 0, এটা 2 বছর,
4 বছর, 4 বছর, এটা 6 বছর, এটা 8 বছর, এটা 8 বছর। এবার আসো দেখো, প্রথমে আসো আমরা কাবুলের কাছে যাই। কাবুল, ওর পয়েন্টগুলো আমি এখানে বসাবো। দেখো 0 বছরে একেবারে শূন্যতে ওর কাছে 40 টাকা, তারপরে 2 বছর পরেও 40 টাকা, 2 বছর পরে ওর টাকা 40, 4 বছর পরে ওর টাকা 40, 6 বছর পরে ওর টাকা 40, 8 বছর পরে ওর টাকার পরিমাণ 40। দেখছো? তাহলে ওর জন্য আমি কেমন একটা গ্রাফ পাবো? দেখো ওর জন্য এরকম একটা গ্রাফ পাওয়া যাবে, কাবুলের জন্য এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। এটা হচ্ছে কাবুলের জন্য, একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু। এই যে বিন্দুগুলাকে বসাই দিলাম, কি কথা বুঝছো? বিন্দুগুলাকে সুন্দর করে এই যে বসাই দিলাম। বসাই দিলে এটা হচ্ছে আমরা কাবুলের জন্য পাইলাম। এটা হচ্ছে 2, 2 40, এটা হচ্ছে 4 40। দুটো করে পয়েন্ট বসাই, ঠিক আছে? আর লিখতে হবে না, দুটো করে পয়েন্ট বসালে এনাফ। ওকে, এইবার আসো এ আবুল, আবুলেরটা বসাবো। 0 40, 0 40 মানে শুরু এখান থেকে, এই যে এখান থেকে 0 40 শুরু। 2 60, 2 বছর পরে 60 টাকা, 2 বছর পরে 60 টাকা এইখানে। 4 বছর পরে কত টাকা? 4 বছর পরে 80 টাকা, 80 টাকা, 4 বছর পরে 80 টাকা এইখানে। তাহলে 4 বছর পরে 80 টাকা এইখানে। এবার 6 বছর পরে, 6 বছর পরে, 6 বছর পরে 100 টাকা, 100 টাকা এইখানে। তাহলে 6 বছর পরে 100 টাকা এখানে। তারপরে 8 বছর পরে, 8 বছর পরে 120 টাকা। আর দরকার নাই, এই 3টা পয়েন্ট এনাফ, এই 3টা পয়েন্ট এনাফ। এটা সরল রেখা আঁকার জন্য এই 3টা পয়েন্ট যথেষ্ট। এই এটা কার জন্য? এটা হচ্ছে, এটা হচ্ছে আবুলের জন্য। তাহলে আবুলের জন্য কয়টা পয়েন্ট একটু বসাই। 2 60, এই যে 2 60, আর এটা কত? এটা 4 80, 4 80, এই যে বসালো। তাহলে এটা ছিল হচ্ছে কাবুলের, এটা আবুলের, আবুল। এবার আসো বি, 0 40, 2 20। তাহলে 0 40 এর শুরু এখান থেকে, এখান থেকে 0 40, 2 20 এই যে এখানে, 4 4 0 0 এই যে এখানে, আর 6 হচ্ছে -10, সরি -20, এই যে -20, এটা 6 -20 এখানে। তাহলে এনাফ, এই 3টা পয়েন্ট একত্রিত করে দিলাম, এই 3টা পয়েন্ট একত্রিত করে দিলাম। তাহলে এটা কার জন্য? এটা হচ্ছে বাবুলের জন্য, এটা হচ্ছে বাবুল। ওকে, তাহলে বাবুলের এই পয়েন্টটা একটু লিখে দিই, 2 20, আর এটা হচ্ছে 4 4 0 0, ঠিক আছে? 2টা পয়েন্ট। এবার আসো ডাবুলের, 0 40, 2 30। তাহলে 0 40, 2 30, দেখো কোথায়? 0 40, 2 30, 0 40, 2 এর জন্য 30 এখানে, এই যে 40 আর 20 এর মাঝখানেই তো 30, তাহলে 30 এখানে। তারপরে 4 20, 4-এ যখন তখন 20 এইখানে, ঠিক আছে? 4-এ যখন তখন 20 এইখানে। ধরো এই পয়েন্টগুলো নিচে লিখি, এটা 2 2 20, আর এটা ছিল 4 0 0।